আসসালামু আলাইকুম। রাইকা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। আগামী ২৪ ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। শিক্ষার্থীরা কোনো ভাঙচুর এবং হামলার সাথে জড়িত নয় দাবি করে তারা বলছেন উল্টো পুলিশ তাদের ওপর হামলা করেছে। আগামীকাল রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশের পাশাপাশি পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। ফাহাদ মোহাম্মদকে সাথে নিয়ে শফিক শাহিনের রিপোর্ট। সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে প্রতিবাদ সমাবেশ, ক্লাস, পরীক্ষা বর্জন ও সড়ক অবরোধের পাশাপাশি বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের আন্দোলনের ফলে রাজধানী ঢাকাসহ সারা দেশে অচল অবস্থা তৈরি হয়েছে। সেই কর্মসূচিতে পুলিশের উপর হামলা, ভাঙচুর ও জনমনে ভীতি সৃষ্টি করার অভিযোগে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা হয়েছে রাজধানীর শাহবাগ থানায়। পরবর্তী আন্দোলন কর্মসূচি জানাতে শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশের দায়ের করা মামলাকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। দাবি করেন দীর্ঘ আন্দোলনে কোথাও সংঘর্ষে জড়াননি তারা। পুলিশ সাজানো মামলা দিয়েছে, যা ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহারের দাবি নেতাদের। দেখুন, এই সমস্যাটিকে আপনারা ঝুলিয়ে রাখবেন না, আপনারা আমাদেরকে রাস্তায় রাখবেন না, আমরা টেবিলে ফিরতে চাই। এটাই একটি কনস্ট্রাকটিভ, কম্প্রিহেন্সিভ এন্ড লজিক্যাল সলিউশন আমরা চাই অ্যাজ সুন অ্যাজ পসিবল। আজকে কেন হঠাৎ করে এই অজ্ঞাতনামা মামলা করা হলো সে বিষয়ে পুলিশের কাছে আমরা জবাবদিহি চাচ্ছি। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে থাকা এই শিক্ষার্থীরা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। কোটা সংস্কার করে সংসদে আইন পাশ করার আহ্বান জানান চাকরি প্রত্যাশী এই আন্দোলনকারীরা। দাবি আদায়ের অংশ হিসেবে রোববার বঙ্গভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। ঢাকার বাইরের জেলাগুলোতে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেবেন আন্দোলনকারীরা। গণপদযাত্রা এবং রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান সকাল 11টায়। শিক্ষার্থীদের এই আন্দোলনকে ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছে বাংলাদেশ ছাত্রলীগ। বাছাই করার বিষয়, তথ্য উপাত্ত বিশ্লেষণ করার বিষয়, বিশেষজ্ঞদের মতামত নেওয়ার বিষয় এবং সবচেয়ে বড় কথা আমাদের আপিল বিভাগের কিন্তু বিচার বিভাগীয় পর্যবেক্ষণ থাকবে। সেটির আলোকে আমরা কিন্তু সুস্পষ্ট হয়ে বলছি এই সমস্যার সমাধান করার জন্য কিন্তু শর্টকাট ওয়ে নেই। যারা শর্টকাট ওয়ে করতে চায় তারা শর্টকাট রাজনীতি, নিজেদের যে ষড়যন্ত্রমূলক রাজনীতি রয়েছে সেটিকে প্রতিষ্ঠিত করার জন্য সামনে নিয়ে আন্দোলনের নামে অরাজকতা হলে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে তা প্রতিহত করা হবে বলে জানান ছাত্রলীগ নেতারা। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ২০২৪ সালে নয় ২০২৫ সালে ১ জুলাই থেকে অন্তর্ভুক্ত করা হবে। এ নিয়ে ভুল বুঝাবুঝির অবসান হয়েছে। আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডি কার্যালয়ে শিক্ষকদের সাথে বৈঠক শেষে একথা জানান তিনি। মইদুল ইসলামের রিপোর্ট। প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ নিয়ে আন্দোলনকারী শিক্ষকদের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে বসেন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রত্যয় স্কিম চালুর সময় নিয়ে একটি ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, যার অবসান হয়েছে। আর শিক্ষকদের দাবি যুক্তিসঙ্গত হলে তা সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে বিবেচনা করা হবে বলেও জানান তিনি। শিক্ষকদের ব্যাপারে যে তথ্যটা গেছে এটা ইটস এ মিস্টেক। তাদের দাবিনামা সরকারের উচ্চ পর্যায়ে প্রধানমন্ত্রী সমেত পেয়ে আমরা উত্থাপন করব। আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছি। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গেও কথা বলেন ওবায়দুল কাদের। সরকারি চাকুরিতে কোটার সংখ্যা দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের সবচেয়ে কম বলেও জানান তিনি।
শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে একটি কুচক্রীমকর রাষ্ট্রকে অস্থির করার ষড়যন্ত্র করছে। ওটা একটাই জবাব, এক লাইন, আইন তার নিজস্ব গতিতে চলবে। এখানে তো আমরা সাবজুডিস করবো কেন? সেটা সাবজুডিস হবে, আইনের আওতার বাইরে গেলে তো সাবজুডিস। You cannot do that. বৈঠক শেষে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের প্রতিনিধিরা আলোচনায় সন্তুষ্টির কথা জানান। জনাব ওয়াহিদুল কাদের এমপি সাহেব বলেছেন যে প্রত্যেক স্কিম 2024 সালের জন্য না 2025 সালের জন্য। সেখানে আমরা বলেছি যে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এখন যে সুযোগ সুবিধাগুলো আছে, সে যেমন আমরা গ্যাসুটি পাই, আমাদের বয়স 65 বছর, সেটা ওনারা বিবেচনা করেই এরকম একটা প্যাকেজ ওনারা করবেন বলে ওনারা বলেছেন। একই সাথে সবার সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান তারা। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে দমানোর জন্য তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। বিএনপি ইন্ধন আছে একথা বলে সরকার চলমান আন্দোলনকে ভিন্ন দিকে নেওয়া চক্রান্ত করছে। এই আন্দোলনের আড়ালে ক্ষমতাসীনরা অন্য কিছু করছে কিনা তা নিয়েও সংশয় তাদের। রাজধানীতে এসব কথা বলেন বিএনপি নেতারা। হাসান মাহমুদের রিপোর্ট। সদ্য ঘোষিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নতুন কমিটির নেতাদের সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দোয়া ও মোনাজাত শেষে মির্জা আব্বাস বলেন, নতুন নেতৃত্ব আগামী দিনের আন্দোলনে ভূমিকা রাখবে। তিনি অভিযোগ করেন, শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত আন্দোলনকে ভিন্ন দিকে নিতে চায় সরকার। বিএনপি এর সঙ্গে আছে এই কথা বলে আসল বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি। এটা তাদের একটা অপপ্রয়াস, অপকৌশল এই আন্দোলনকে অন্যদিকে ধাবিত করার জন্য। আমরা ভয় পাচ্ছি এটুকুই যে এই আন্দোলনের ফাঁক দিয়ে আবার অন্য কোনো অপকর্ম তারা করছে কিনা, এই দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে কিনা, এটা আমরা ভয় পাচ্ছি। এদিকে বিএনপির সাথে সমমনা দলগুলোর নেতাদের ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক করে গণ অধিকার পরিষদের একাংশের নেতারা। পরে যৌথ সংবাদ সম্মেলনে বলা হয়, গণতন্ত্র উদ্ধারের আন্দোলন চলমান থাকবে। অভিযোগ করেন, দুর্নীতি আর অপশাসনে দেশের মানুষ কোণঠাসা হয়ে পড়েছে। শিক্ষার্থীদের আন্দোলন দমানোর পায়তারা চলছে বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। একটা গণতান্ত্রিক অধিকার হিসেবে তারা যে প্রতিবাদ করেছিল তার উপর আক্রমণ করা হয়েছে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তার প্রতিবাদ জানাচ্ছি আমরা। যারা প্রশ্নপত্র ফাঁস করে আজকে যেসব পদে বসে আছে বিভিন্ন জায়গায়, এই পদগুলো ওরা দখল করেছে, হাইয়েস্ট বিডার হয়েছে, এটা সবচেয়ে বেশি পয়সা দিয়েছে। একটা হচ্ছে হাইয়েস্ট বিডাররা দখল করলো, আরেকটা হচ্ছে দলীয়, আর হচ্ছে কোটা ব্যবস্থার মাধ্যমে। কোটা ব্যবস্থার মধ্যে মুক্তিযোদ্ধাদের মধ্যে কত ধরনের মুক্তিযুদ্ধ ইতিমধ্যে আপনারা পত্রপত্রিকায় দেখেছেন, এরাও কিন্তু সুবিধা পায়, কিন্তু সবগুলো আবার দলীয় বিবেচনায়। কিন্তু পণ্যমূল্যের ঊর্ধ্বগতি আর নাজুক অর্থনীতির জন্য সরকারের লুটপাটকে দায়ী করে এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান নেতারা। বেশি শক্তি দিয়ে দমন করতে চায়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। কোটা বাতিলের দাবিতে রাস্তা অবরোধ না করে শিক্ষার্থীদের উচ্চ আদালতের রায় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে ময়মনসিংহে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্বোধন এবং পুলিশ লাইন্সের 11টি উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচনকালে একথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের সব দেশে কোটা পদ্ধতি আছে। লাগাতার সড়ক অবরোধের কারণে মানুষের দুর্ভোগ বাড়ছে। কোনো দাবি দাওয়া থাকলে আদালতে এসে তা বাস্তবায়নেরও আহ্বান জানান মন্ত্রী। যদি কিছু ছাত্র ভাইদের কিছু বলার থাকে, তারা এই রাস্তাঘাট বন্ধ না করে তারা কোর্টে এসে কোর্টের মাধ্যমে তারা যেন তাদের যে বলার সেটা বলার জন্য। কোর্ট রাস্তাঘাট বন্ধ করলে লাভ কি হবে আমি জানি না, দুর্ভোগ বাড়বে, জনগণের দুর্ভোগ বাড়বে।
প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে, এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তিনি। অলিম্পিকে পদক লাভের জন্য কিছু খেলা বাছাই করে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান শেখ হাসিনা। নাজরানা চৌধুরী রিপোর্ট। গত ২৭ এপ্রিল শুরু হয় শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট, যাতে ৩১টি ব্যাংক অংশ নেয়। সবশেষ শনিবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে ইসলামী ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংকের মধ্যে আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়, যেখানে ২-০ গোলের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয় ইসলামী ব্যাংক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খেলোয়াড়দের উদ্দেশ্যে রাখা বক্তব্যে প্রধানমন্ত্রী খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করার জন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবিকে ধন্যবাদ দেন। অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে আমরা যুক্ত আছি, সেখানে আমরা কয়েকটি খেলা বেছে নিয়েছি। সবগুলি একসাথে হয়তো পারবো না, কিন্তু ওর মধ্য দিয়ে ট্রেনিং করিয়ে উপযুক্ত করে গড়ে তোলা, এটা সব থেকে দরকার। সেজন্য আমরা যেমন এখানে বিকেএসপি ঢাকায় ছিল, আমরা প্রত্যেক বিভাগে একটা করে দিচ্ছি। সেখানে সাঁতার থেকে শুরু করে আর্চারি থেকে শুরু করে এখানে সব ধরনের খেলাধুলার যেন একটা সুযোগ হয়। শুধু খেলাধুলা নয়, বর্তমান সরকারের সময়ে দেশ সব দিক থেকে এগিয়ে গেছে বলে জানান সরকার প্রধান। দেশের এই অগ্রযাত্রায় সবাইকে আরও সহযোগিতা করার জন্য আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশ আজকে যেভাবে এগিয়ে যাচ্ছে, এই ধারা অব্যাহত রেখেই আমরা এগিয়ে যাব। বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে বিশ্ব দরবারে এগিয়ে যাবে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে। তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার জন্য যার যার জায়গা থেকে এগিয়ে আসারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। সুশাসনের অভাবে ঘুণে ধরা ব্যাংক খাত গ্রাহকদের আমানতের নিশ্চয়তা দিতে পারছে না বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর। রাজধানীতে ইআরএফ এর আলোচনায় তিনি মন্তব্য করেন, টাকা আর ডলার সংকটের মধ্যে থালাবাটি বেচে কোরমা পোলাও খাচ্ছে ব্যাংকগুলো। এছাড়া ব্যাংক খাতের সংকট উত্তরণে রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি আছে বলেও মনে করেন তিনি। হাসানুল শানের রিপোর্ট। খেলাপি ঋণ সহ নানা অনিয়ম আর অব্যবস্থাপনায় ধুঁকছে দেশের ব্যাংক খাত। কিছু ব্যাংকে তারল্য সংকটে আমানত নিয়েই দুশ্চিন্তায় গ্রাহকরা। ব্যাংক খাত নিয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের আলোচনায় পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর বলেন, ঋণের অর্থ আদায় না করে ঋণের সুদকে আয় দেখিয়ে মুনাফা দেখাচ্ছে ব্যাংকগুলো। আসলে তারা আমানতের অর্থ লুটে খাচ্ছে বলেও মন্তব্য তার। সরকারের চাহিদা মেটানো, ব্যক্তি খাতের চাহিদা মেটানো, এগুলো এই ব্যাংকিং খাতের পক্ষে সম্ভব হচ্ছে না, এবং ডিপোজিটারদের টাকার নিশ্চয়তা দেওয়াটাও সম্ভব হচ্ছে না। আমি তো বলবো যে ব্যাংকিং খাতের ডেটাতে সবচেয়ে বেশি উল্টোপাল্টা আছে। আমি বলতেছি 10%, আসলে তো আর 25%-এর মতো হচ্ছে নন পারফর্মিং লোন। এটা কেন হচ্ছে? এটা তো আমি অ্যালাউ করছি, উইন্ডো ড্রেসিং করে বিভিন্নভাবে তাদেরকে প্রশ্রয় দিয়ে এটাকে ঢেকে রাখা হয়েছে। বাংলাদেশ ব্যাংককেও দায়বদ্ধ করতে হবে এবং সরকারকেও দায়বদ্ধ করতে হবে যে কেন আজকে এই অবস্থায় আসলো। রাষ্ট্রের আশীর্বাদে অনেকে অঢেল সম্পদের মালিক হচ্ছেন এবং বিদেশে অর্থ পাচারও করছেন অভিযোগ করে ডক্টর মনসুর বলেন, এদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ না নিলে লুটপাট বন্ধ হবে না। যদি আমি এক্সাম্পল সৃষ্টি করতে না পারি, আমি যদি একটা ডিটারেন্স ক্রিয়েট করতে না পারি, আমি লুটতরাজ বন্ধ করতে পারবো না। আমার ব্যাংকের দরজা নোয়িংলি অর আননোয়িংলি ফর সাম পিপল সবসময় খোলা, যে টাকার থলি নিয়ে চলে আসতে পারবে তারা বিভিন্ন স্ক্যামের মাধ্যমে। তো সেটা তো চলতেছে। এই অর্থনীতিবিদ আরও বলেন, রাজস্ব আয় সহ বিভিন্ন সূচকে কাঙ্ক্ষিত উন্নতি করতে না পারায় সরকারের আর্থিক সামর্থ্যই দিন দিন কমছে। ধার করে আমি চিরকাল রিজার্ভ বাড়াতে পারবো না। আমার রিজার্ভ রক্ষা করতে হবে পলিসি অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে। আমাকে এক্সপোর্ট বাড়িয়ে, রেমিটেন্স বাড়িয়ে, টাকা পাচার কমিয়ে বাজারের সিস্টেমের থ্রুতে আমাকে রিজার্ভ বাড়াতে হবে, বাড়াতেই হবে, কোনো সন্দেহ নেই। কারণ যদি আমার রিজার্ভ না বাড়ে, বাংলাদেশের প্রতি কারো আস্থা থাকবে না। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আগামীতে সংকোচনমূলক মুদ্রানীতি করার পরামর্শ এই অর্থনীতিবিদের। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা।
বর্তমানে 18টি জেলায় অতিবৃষ্টির কারণে অনেক ফসলের জমি তলিয়ে যাওয়ায় কাঁচামরিচ সহ সবজির দাম বেড়েছে। এটা সাময়িক বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটু। সকালে রাজধানী কারওয়ান বাজারে টিসিবি ভবনে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। গত 6 মাসে কেউ কোনো পণ্য মজুত করতে পারেনি দাবি করে প্রতিমন্ত্রী বলেন, বাজার নিয়ন্ত্রণে যে কোনো দেশ থেকে আলু পেঁয়াজ আমদানির জন্য আইপি অনুমোদন দেওয়া হচ্ছে। ব্যবসায়ীরা চাইলে আমদানি করতে পারবেন। সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সব রাজা মহারাজার সময় কিছু অসাধু কর্মকর্তারা দুর্নীতি করে, এখনও তাই হচ্ছে। এসব ঘটনা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থাও নেওয়া হবে। বন্যা পরবর্তী ব্যবস্থার জন্য আমরা কৃষি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয় সহ আমাদের এই যে সাপ্লাই চেনটা যেন আমরা নিশ্চিত করতে পারি, তাদের সাথে বসে কাঁচামরিচ পেঁয়াজ সহ অন্যান্য যে কৃষি উৎপাদিত পণ্য আছে সেটার অবস্থা এবং কি করণীয় সে বিষয়ে আমরা নিয়ে আপনাদেরকে জানাবো। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, কোটা নিয়ে আপিল বিভাগের রায়ের পরে সরকারের কমিশন গঠনের সুযোগ নেই। বৈষম্য দূর করার জন্যই কোটার প্রয়োজন। তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, আন্দোলনকারীরা বারবার দাবি পরিবর্তন করছে, তাই মনে হচ্ছে রাষ্ট্রের 3 বিভাগের বিষয়ে তাদের কোনো ধারণা নেই। যখন সরকার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আইনি লড়াই করছে, তখন এই নিয়ে আন্দোলনের সাংবিধানিক কোনো এখতিয়ার নেই। আন্দোলনকারীদের দাবি আর সরকারের চাওয়া এক উল্লেখ করে তাদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। শিক্ষার্থীদের আবেগকে অনেকে ভুল পথে নেওয়ার চেষ্টা করছে উল্লেখ করে এ ব্যাপারে তাদের সজাগ থাকারও আহ্বান জানান তিনি। মেধার মূল্যায়ন এইটাকে সামনে রেখেই মানে কোটা বিষয় সাধারণ যারা পিছিয়ে থাকা মানুষের অধিকার সংরক্ষণ করেই এটা সমাধান হবে। আপনি বলে দিচ্ছেন যে কোটা না মেধা, আপনি একটা অসত্য একটা ন্যারেটিভ বাজারে নিয়ে আসছেন যে কোটার কারণে মেধার অবমূল্যায়ন হচ্ছে, অথচ আপনি বলছেন না কোটার বিবেচনা করা হয় মেধাবীদের মধ্য থেকে যারা ওই 2.2 সাথে ঢোকে, ওইখানে সবগুলো স্তর অতিক্রম করে যারা ঢোকে। কাজে আপনি তো এই কথা বলছেন না, ওখানে একটা ডিস্ট্রিবিউশন হয় বৈষম্যকে কমানোর জন্য। বরং গ্যাস সংকট থাকলেও দেশে সারের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। দুপুরে নরসিংদীর পলাশে সার কারখানা পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। আমাদের আরেকটি সার কারখানা ভোলাতে আমরা মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছা প্রকাশ করেছেন, সেখানে আমরা আরেকটি সার কারখানা করতে যাচ্ছি। আর আশুগঞ্জে আমাদের একটি প্ল্যান আছে বিভিন্নভাবেই, যাতে বিদেশের উপর সার কোনো অবস্থাতেই আমাদের নির্ভর না করতে হয়। কারণ আপনারা জানেন যে এগ্রোবেসড কান্ট্রি আমরা, আজকে কৃষি এবং ফুড সেফটির জন্য আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন এখানে। পরিবেশ রক্ষায় 2026 সালে পোশাক খাত বিষয়ে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের জন্য ইউরোপীয় ইউনিয়নে যে আইন আসছে তা মেনে চলতে পোশাক শিল্প মালিকদের আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস ওয়াইটলি। আজ রাষ্ট্রদূত সহ 6 সদস্যের একটি প্রতিনিধি দল নারায়ণগঞ্জে বিসিকি শিল্প নগরী ফকির অ্যাপারেলসের একটি গার্মেন্টস কারখানা পরিদর্শন করেন। প্রতিষ্ঠানের কর্মপরিবেশ, উৎপাদন, শ্রম পরিবেশ ঘুরে দেখেন। পরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ফকির অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক ফকির মনিরুজ্জামান, পরিচালক ফকির রাফসানুজ্জামান এবং মুনজারিন জামান। আমরা এখানকার সব কার্যক্রম দেখেছি, তাদের ব্যবস্থাপনা খুব সন্তোষজনক। এখানে 12,000-এর মতো কর্মচারী কাজ করেন। এত বড় একটি প্রতিষ্ঠানের কর্মপদ্ধতি ও তাদের উৎপাদন প্রক্রিয়া বেশ সন্তোষজনক। প্রতিষ্ঠানটি পরিবেশ বান্ধব উপায়ে কাজ করছে দেখতে পেয়েছি। কুড়িগ্রামে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো ফিলিস্তিনি দূতাবাস। বিকেলে ফিলিস্তিনি দূতাবাসে দেশটির রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান পক্ষ থেকে ABM ফজলে করিম ফাউন্ডেশন নামে একটি সংগঠনের হাতে 1200 প্যাকেট ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে রয়েছে চাল, ডাল, তেল সহ প্রায় 14 কেজি পরিমাণের খাবার। এই সময় দুর্গতদের জন্য উষ্ণতা প্রকাশ করেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত। বলেন, স্বাধীনতার পর থেকে বিভিন্ন সংকটে দুদেশ একে অপরের পাশে থেকে কাজ করছে। তার ধারাবাহিকতায় এই সামান্য সহায়তা। এই সময় ফিলিস্তিনি সংকটের কথাও তুলে ধরেন তিনি। বলেন, ফিলিস্তিনে যা হয়েছে তা কোনো যুদ্ধ না, গণহত্যা। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ যে অনুভূতি দেখিয়েছে সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত।
এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ভালোবাসাটা কি জানো? 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা গরুর চোনা। এই 1 ফোঁটা গরুর চোনা যেমন 1 মণ দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা তোমার ক্যারিয়ারটাকে একদম নষ্ট করে দেবে। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ। দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার বড্ড মায়া লাগে। যখন তুমি আমার কাছে টাকা চাইতেছো, সেরকম আমারও তোমার কাছে একটা চাওয়া আছে। স্যার ইভেন এটাও বলছে যে আপনি নাকি পড়াশোনা ভালো মতো শেখান না। অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চোনা ঢুকিয়েছে, তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনের তাগিদে মাঝে মধ্যে দূরে সরে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে। আমিও ফিরবো।